আমি এখন জিরাফের ঘরের মধ্যে প্রবেশ করছি। এই দেখুন একদম কাছাকাছি চলে এসেছে। ওয়াও, এই রক পাইথনটা দেখুন কি দারুণ লাগছে। দেখুন আরো একটা পাইথন রয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসেছে। প্রচুর প্রচুর ভিড় জমে আছে। নতুন দিন আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি কোথায় দাঁড়িয়ে আছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর তথা কলকাতা চিড়িয়াখানা। তাই এই শীতকালে চিড়িয়াখানার নতুন কি নিয়ম রয়েছে, এখানে টাইমিং কি রয়েছে, টিকিট প্রাইস কি রয়েছে, কবে খোলা কবে বন্ধ, বাইরের খাবার ভিতরে নিয়ে আসতে পারবেন কিনা এবং কোন দিক থেকে আসবেন, কিভাবে আসবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই আপনারা যদি চিড়িয়াখানায় ঘুরতে আসবেন ভাবছেন এই নতুন বছরে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে, আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন কলকাতা আলিপুর জু। আমি বাস থেকে এসে নেমে পড়ছি ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে। এই যে 230 নম্বর বাস, এই বাসগুলো আপনারা শিয়ালদা থেকে এলে ডাইরেক্ট এই বাসগুলো চিড়িয়াখানার সামনে এসে আপনাদেরকে নামাবে। আর চলুন এখন আমি ভিতরে প্রবেশ করব এবং এখানে নতুন কি টাইমিং রয়েছে, টিকিট প্রাইস কত রয়েছে এবং ভিতরে কোন কোন পশু আমরা দেখতে পারবো সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে 230 এবং 260 নম্বর বাস আসে এবং হাওড়া, যাদবপুর, বালিগঞ্জ কোন দিক থেকে কোন বাস আসে তার নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এছাড়াও আপনারা যদি প্রাইভেট কার অথবা বাইক নিয়ে আসতে চান তাহলে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। 4 হুইলার পার্কিংয়ের জন্য সারাদিনের জন্য 100 টাকা এবং 2 হুইলার সারাদিনের জন্য পার্কিং চার্জ রয়েছে 50 টাকা। এখানে সরাসরি আপনারা স্ক্যান করে অনলাইনে টিকিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট প্রাইস রয়েছে, আমি যেহেতু একা আছি, অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 5 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা করে। চলুন এখন ভিতরে প্রবেশ করি এবং ভিতরে গিয়ে কি টাইমিং রয়েছে এবং এখানে কি নিষিদ্ধ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে ভিতরে এন্ট্রি করতে হবে। তা আমি টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করেই প্রথমে সামনে এখানে আপনারা চিড়িয়াখানা একটা সম্পূর্ণ ম্যাপ দেখতে পাবেন। আপনারা যদি এই ম্যাপটা একবার ভালো করে দেখে নেন তাহলে কোন পশু কোথায় রয়েছে সব কিছু দেখতে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চিড়িয়াখানার একটা ম্যাপ দেওয়া রয়েছে আর এখানে কোন পশু কতটা ডিস্টেন্সে রয়েছে। আপনারা যদি এদিক থেকে শুরু করতে পারেন অথবা রাইট সাইড থেকে শুরু করতে পারেন। আপনারা যদি রাইট সাইড থেকে শুরু করেন তাহলে এগুলো দেখতে পাবেন, আর যদি লেফট সাইড থেকে শুরু করেন তাহলে এগুলো দেখতে পাবেন। চলুন রাইট সাইড থেকে শুরু করছি আর এটা শেষ করবো এদিক থেকে। এই আলিপুর জু খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আর টিকিট কাউন্টারের ক্লোজিং টাইম রয়েছে বিকাল 4:30 এবং প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ থাকে। যদি বৃহস্পতিবার কোনো কারণে ছুটির দিন পড়ে যায় তাহলে সেই দিন খোলা থাকবে এবং পরবর্তী ওয়ার্কিং ডেতে বন্ধ থাকবে। কিন্তু সিজনে অর্থাৎ বর্তমান সময়ে 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত থার্সডেও ওপেন থাকবে, কোনো দিন বন্ধ থাকে না। প্রত্যেক দিন খোলা রয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। প্রচুর ভিড় আর আমি দুপুরে পরে এসেছি, দুপুরের পরে বলে এন্ট্রি ভিড়টা অনেকটা কম রয়েছে। এই ডান দিক থেকে আমার যাত্রা শুরু করছি। চলুন তাহলে। আর দেখতে পাচ্ছেন মেলার মতো ভিড় রয়েছে। এখানের মধ্যে কিন্তু ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট এসব খেলা নিষিদ্ধ রয়েছে, তাও কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন এরকম খেলছে। এগুলো খেলা উচিত নয়। আর চিড়িয়াখানার মধ্যে বাইরের খাবার অ্যালাও আছে, তাই আপনারা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিক করতে পারেন। কিন্তু থার্মোকলে প্লেট, ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক এবং বোটলস এগুলো নিয়ে ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে। জাস্ট ভিড়টা দেখুন, অবাক করা ভিড় কিন্তু। আর চিড়িয়াখানার মধ্যে কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আমি দুপুরে পরে এন্ট্রি করেছি, এখন দুপুর 2:30 বাজে আর আমি কোথাও দাঁড়াবো না, নন স্টপ ঘুরবো। টোটাল কতটা সময় লাগে সেটিও আপনাদেরকে শেয়ার করব। ডান দিক থেকে এন্ট্রি করে প্রথমেই আমি পেয়ে গেলাম বিভিন্ন জাতের ম্যাকাও। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ধরনের ম্যাকাও রয়েছে। এইদিকে রয়েছে ম্যাকাও আর এদিকে দেখতে পাচ্ছেন পোস্টার দেওয়া রয়েছে, অর্থাৎ এই দিকটা বরাবর আমরা যদি সোজা চলে যাই তাহলে আমরা জিরাফের ঘর দেখতে পাবো। আর তার আগে এখানে কি আছে দেখে নিই আমরা। এখানে বিভিন্ন প্রজাতির বক রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর দেখতে পাচ্ছেন ভিতরে আপনারা, আশা করছি ওয়াও ওয়ে আছে, দেখুন কি দারুণ লাগছে। দেখুন বাইরেটা একদম খাঁচা দিয়ে ঘেরা রয়েছে, এই দুটো একদম কাছে রয়েছে, কতটা বড় সাইজের দেখুন। এগুলো সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে এদিকে ওয়াশরুম রয়েছে, আপনাদের ওয়াশরুম চাইলে এদিকে ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। তারপরে আমি একদম চলে গেছি আমাদের একদম রয়্যাল বেঙ্গলের টাইগারের সামনে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচাটা, অনেকটা দূরে রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো ঠিকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, একটা দূর রয়েছে, একদম প্রাচীরের শেষ প্রান্তে রয়েছে, তাই এখান থেকে হয়তো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন না। চলুন আমি এখন রয়্যাল বেঙ্গল টাইগারের পাশ দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাব। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। আমি এখন জিরাফের ঘরের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গিয়েছে জিরাফ যেখানে আছে সেখানে।
যে ব্রিজটা জিরাফের দিকে গিয়েছে এখান থেকে একটা ছোট লেক রয়েছে আর লেকের উপরে ব্রিজটা রয়েছে। আর ভিড়টা দেখুন কতটা ভিড় চলছে এখন। এখানে কিন্তু বেশ বড় সাইজের মাছও রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ওই জিরাফ দাঁড়িয়ে রয়েছে, একটু দূরে দাঁড়িয়ে রয়েছে, তাই অনেক বড় সাইজের কিন্তু জিরাফটা। ওয়াও, আলাদাই সোয়াগ। দেখুন সামনের দিকে এগিয়ে আসছে, দেখুন। ওয়াও, এই দেখুন একদম কাছাকাছি চলে এসছে। ওয়াও, আর বাইরে জাস্ট ভিড়টা দেখুন, কত ভিড় জমে আছে দেখুন বাইরে। ওই দিকের কক্ষে ছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এদিকে আরো বেশ কয়েকটা ছোট ছোট জিরাফ রয়েছে। এখানে বেশ 4-5টা জিরাফ রয়েছে, আরো বেশি হবে। দেখুন এই কাছাকাছি আসছে। প্রচুর প্রচুর ভিড় জমে আছে আর সবাই দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে এসে কেমন বসে রয়েছে। আর প্রচুর ভিড়, দেখুন কতটাই ভিড়। দেখুন এই এরিয়াগুলোতে যদি ঘাস থাকতো আরো বেশ সুন্দর লাগতো, কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন টুরিস্টরা এসে বসে আছে, এগুলো যদি ঘাস জন্মে থাকতো আরো বেশি সুন্দর লাগতো। এখানে দেখতে পাচ্ছেন এই যে খাঁচিটি রয়েছে এর মধ্যে সিংহ রয়েছে, দেখতে পাচ্ছেন দূরে শুয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সিংহটা শুয়ে রয়েছে তার মসজিদে, একদম নিস্তব্ধ হয়ে শুয়ে রয়েছে রাজার মতো। চারিদিকে এত মানুষ যে ওকে দেখছে, ও কিন্তু কোনো ভুনাক্ষেপই নেই। দেখতে পাচ্ছেন ও ওর মতো ঘুমাচ্ছে। বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে, দেখতে পাচ্ছেন সব উপরে বসে রয়েছে। এমু বা উট পাখি রয়েছে, এগুলো মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। উঠতে অক্ষম, 50 কিলোমিটার বেগেও এরা ছুটতে পারে। প্রধান খাদ্য হলো বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং পোকামাকড়। 15 থেকে 25টি ডিম পাড়ে এবং 56 দিন ধরে ডিমে তা দেয়। সদ্যজাত যে ইমু পাখিগুলো হয় সেগুলো কিন্তু লালন পালন এবং বড় করার দায়িত্ব থাকে পুরুষ ইমু পাখির উপরে। কতটা বড় সাইজের দেখুন জাস্ট। আমি যেদিকে ইমু বা উট পাখি দেখালাম তার ঠিক অপোজিট সাইডে রয়েছে এদিকে জলহস্তী। চলুন জলহস্তিটা এবার আপনাদেরকে দেখিয়ে আনি। জলহস্তী দেখার জায়গাটায় ভিড়টা দেখুন জাস্ট কতটা। এই দেখুন এই রয়েছে জলহস্তী, আর জলহস্তী যেটা কাছ জলের মধ্যে ডুবে রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কেমনভাবে জলে শুয়ে আছে দেখুন, আর ধীরে ধীরে মাঝে মধ্যে নিঃশ্বাস ফেলছে। তার নাম আছে ব্ল্যাক সোয়ান, যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। একেবারে 10টি পর্যন্ত ডিম পাড়ে এবং 35 থেকে 48 দিন ডিমে তা দেওয়া হয়। কতটা সুন্দর লাগছে দেখুন এই ব্ল্যাক সোয়ানগুলো। আর এরা গড়ে প্রায় 40 বছর পর্যন্ত বাঁচে। এটা দেখুন, এটা হচ্ছে এক ধরনের পায়রা, কতটা বড় এবং কি দারুণ দেখতে দেখুন। ব্ল্যাক ভালচার, যেটা শকুন বলা যায়, মেক্সিকো এবং আমেরিকাতে বেশিরভাগ পাওয়া যায় এবং গড় আয়ু প্রায় 10 বছর। আর এরা মূলত মৃত লাশের মাংস খায়। বোর্ড দেওয়া রয়েছে আর আমি এদিকে সব এগুলো কমপ্লিট করে এসেছি, আর এখন এদিকে এই 3টে বাকি রয়েছে। চলুন আরও সামনের দিকে এগিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সজারও রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরটায় বসে রয়েছে, খুব ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না। এখানে আছে শিয়াল, কিন্তু অনেকটা দূরে শুয়ে রয়েছে, ঠিকভাবে দেখা যাচ্ছে না। এখানে শিয়ালটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি সামনের দিকে আরো এগিয়ে যাই, কি আছে দেখাচ্ছি। নেকড়ে রয়েছে, নেকড়ে বেশ কাছাকাছি ছোটাছুটি করছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভিতরে দুজন কিরকম ছোটাছুটি করছে, দেখুন নেকড়ে একদম কাছ থেকে দেখুন। পরে এদিকে রয়েছে হাইনা, দেখতে পাচ্ছেন হাইনা এখানে কিন্তু শুয়ে রয়েছে। এই দেখুন হাইনা ভিতরে শুয়ে রয়েছে, আর এদিকে বাইরেও একটা রয়েছে, ওইদিকে একজন ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে এই শেডের নিচে শুয়ে রয়েছে। এখানে রয়েছে বেঙ্গল টাইগার, কিন্তু বেঙ্গল টাইগার এমন ভাবে লুকিয়ে রয়েছে ঠিকভাবে দেখা যাচ্ছে না, সবাই উঁকি মারছে। দেখুন এখানে বাঘ মশাই ঘুমাচ্ছে, এখানে শুয়ে রয়েছে, আর ওখানে একজন পায়চারি করছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এখানে বাঘটা দেখা যাচ্ছে, আর কতটা ভিড় লেগে আছে দেখুন জাস্ট বাইরে বাঘটাকে দেখার জন্য। এর ভিতরে পায়চারি করছে, আর এটা দেখার জন্য এখানে কিন্তু দর্শকদের ভিড় জমে আছে প্রচুর। রয়্যাল বেঙ্গল টাইগারের ঠিক পাশে এদিকে রয়েছে হোয়াইট বাঘ। চলুন আমি হোয়াইট টাইগারটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উনি একদম কাছাকাছি এসে, দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড় সাইজের, কিন্তু পেটে কিছু নেই, সম্ভবত বেশ খিদে লেগেছে, ভিতরে পায়চারি করতে ব্যস্ত রয়েছে।
এখানে বিস্তারিত লেখা রয়েছে, আপনারা এটা একবার পড়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে জাগুয়ার রয়েছে, যা দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বাঘ ও সিংহের পরে তৃতীয় বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী। জাগুয়ার এখন তার নিজের মসজিদের ভিতরে পায়চারি করছে, আর একদম ওই কর্নারটায় রয়েছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো 2 বছরের পর থেকে প্রজননক্ষম হয় এবং প্রায় 1 থেকে 4টি বাচ্চা প্রসব করে। হ্যাঁ, রয়েছে চিতাবাঘ, কিন্তু দেখতে পাচ্ছেন এতটাই ভিড় রয়েছে যে দেখানোর মতো সিচুয়েশন নেই। এই দেখতে পাচ্ছেন কাছাকাছি রয়েছে, তাই দেখানো যাচ্ছে। এই দেখুন, এই রয়েছে চিতাবাঘ। এই দেখুন এই চিতাবাঘ ওখানে গাছের তলায় বসে আছে, এখানে গা ঘষছে, দেখতে পাচ্ছেন এই চিতাবাঘ সমগ্র ভারত জুড়ে পাওয়া যায়। আর গভীর এবং অগভীরযুক্ত জঙ্গল এবং পর্বতে 2 জায়গায় এগুলো বসবাস করে। সাধারণত 98 থেকে 105 দিন গর্ভকালের পর 1টি থেকে 4টি বাচ্চা প্রসব করতে পারে এরা। ভারতীয় বন্যপ্রাণ আইন 1972 দ্বারা সুরক্ষিত করা হয়েছে একে। দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড় সাইজে রয়েছে কিন্তু। দেখতে পাচ্ছেন গন্ডার রয়েছে, বেশ বড় সাইজের কিন্তু গন্ডারটা রয়েছে। শিংটা কিন্তু আপাতত নেই, দেখতে পাচ্ছেন শিংটা ভেঙে গিয়েছে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন শিংটা ভেঙে গিয়েছে কিন্তু শিংটা নেই, যে এক সিংহর গন্ডার যেগুলো হয় সেটা। আর এদিকে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা একবার পড়ে নিতে পারেন। আমি ভিতরে প্রবেশ করেছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, আর এখনও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করছি আপনারা যদি এই শীতকালে 2026-এ ঘুরতে আসেন চিড়িয়াখানায়, বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব, যেগুলো এলে অবশ্যই আপনাদের কাজে লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে কুমির রয়েছে, আর কুমিরগুলো এমনভাবে শুয়ে রয়েছে যেন আপনারা মৃত কি জীবিত বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন একদম মৃতর মতো করে শুয়ে রয়েছে, বেশ বড় সাইজের কিন্তু অনেকগুলো কুমির রয়েছে। আপাতত এদিকে 3টে দেখতে পাচ্ছি, আর এদিকটায় 3টে দেখতে পাচ্ছি। আপাতত এদিকে 6টা রয়েছে। আমি ওদিকটাই 6টা কুমির দেখালাম, আর আরও এদিকটায় আরও বেশ কয়েকটা কুমির রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে এই সাইডে এগুলো মূলত সবগুলো কুমিরের হাউস রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে কুমির শুয়ে রয়েছে। এখানে 2টো রয়েছে। এই কুমিরগুলোর নাম রয়েছে ঘড়িয়াল কুমির। ভারতবর্ষের অভ্যন্তরীণ জলাশয়ে পাওয়া যায়। এরা মাছ খায় সাধারণত, আর 10 থেকে 90টি ডিম পাড়ে। 72 থেকে 92 দিন পর ডিম ফুটে বাচ্চা জন্মায়। বিলুপ্ত প্রাণী প্রায়। এই যে কুমিরগুলো আপনাদেরকে দেখালাম, আর ঠিক কুমিরের উল্টো সাইড রয়েছে সরীসৃপ ভবন, অর্থাৎ যেখানে সাপ এবং অন্যান্য সরীসৃপ জাতীয় প্রাণীগুলো আপনারা দেখতে পাবেন। চলুন আমি এখন সরীসৃপ ভবনের মধ্যে প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছেন এই রয়েছে সরীসৃপ ভবন, আর এদিক থেকে এন্ট্রি। দেখতে পাচ্ছেন এখানে পাইথন রয়েছে, আর এই দেখুন ওই একটা পাইথন রয়েছে লাইটের তলায়, ওই শুয়ে রয়েছে। এই একটা পাইথন রয়েছে, আর এদিকে নিচে এখানে আরো একটা পাইথন রয়েছে। এখানে আরো এক প্রজাতির পাইথন রয়েছে, দেখতে পাচ্ছেন এই নিচে শুয়ে রয়েছে। এটাকে বলা হয় রক পাইথন। এই দেখুন শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রক পাইথনটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন জাস্ট। এগুলো ভারতীয় ভূখণ্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়, এবং স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ খাদ্য হিসাবে গ্রহণ করে। আর এরা প্রায় 100টি ডিম একসাথে পারতে পারে, প্রায় 100টি ডিম একসাথে পারে। কি বড় সাইজের দেখুন। এটা দেখুন, এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডাটা ওখানে বেশ জড়িয়ে শুয়ে রয়েছে। এটা হলো ইয়েলো প্রজাতির অ্যানাকোন্ডা। এখানে আরও একটা প্রজাতির পাইথন রয়েছে, যেটাকে বলা হয় রেটিকুলেটেড পাইথন। দেখতে পাচ্ছেন ভিতরে খুব বড় ধরনের একটা পাইথন শুয়ে রয়েছে, রেটিকুলেটেড পাইথন। আমি সরীসৃপ ভবন থেকে বাইরে বেরিয়ে এলাম। তা সরীসৃপ ভবনের মধ্যে বেসিক্যালি কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও সবাই করছে, কিছু বলছে না। তা আমিও চেষ্টা করলাম যথাযথ যেগুলো দেখানো সম্ভব হয় সেগুলো দেখানোর চেষ্টা করেছি। প্রচুর প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে যেগুলো মেন এবং বড় সেগুলো আমি বেশ কিছু দেখানোর চেষ্টা করেছি। চলুন আর কি রয়েছে সেগুলো এবার আপনাদেরকে দেখাই। তারপর আমি হরিণের দিকে চলে এলাম। দেখতে পাচ্ছেন কুমিরের পরেই যে হরিণের কক্ষ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন ভিতরে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এদিকে 2টো রয়েছে, এই একটা রয়েছে, আর ওদিকে আরও 2টো রয়েছে। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো হরিণ রয়েছে এর মধ্যে। আরও একটি সামনের দিকে এগিয়ে এসে আরেকটি অন্য প্রজাতির হরিণ বেশ কিছু এখানে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো মূলত মণিপুরি নাচিনী হরিণ বলা হয়। দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে। জলে ভাসমান এক প্রকার বিশেষ জঙ্গলে থাকে এরা, যাকে ফুমড়ি বলা হয়। এরা সেই ফুমড়িতে থাকে। এরা মূলত শাকাহারী। আর এদের যে শিং দেখতে পাচ্ছেন, বেশ বড় যে শিং দেখতে পাচ্ছেন, এদের শিং প্রায় প্রতি বছর পড়ে যায় এবং পুনরায় শিং গজাতে থাকে। সাধারণত 8 মাস গর্ভকালের পর একটি সন্তান প্রসব করে। এখানে যে হরিণগুলো রয়েছে কাকর হরিণ। আমি ওই সাইড থেকে যে শুরু করেছিলাম
ওখান থেকে পুরো একদম যে পুরো রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এগুলো সব বিভিন্ন আলাদা আলাদা প্রজাতির সব হরিণের কাউন্টার এগুলো। আর এখন আমি দাঁড়িয়ে আছি, এদিকে রয়েছে কাকর হরিণ আর এদিকে রয়েছে চিতল হরিণ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু রয়েছে, আর ওই দেখতে পাচ্ছেন দূরে দুটো ক্যাঙ্গারু রয়েছে। এই বাইরে এখানে একটা রয়েছে, আর ওই ভিতরের দিকে আরো একটা রয়েছে। ওয়াও ওয়াও, দেখুন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখুন। পাখিগুলো কতটা বড় সাইজে দেখুন, এরা উঠতেও অক্ষম এবং এদের আফ্রিকায় পাওয়া যায়। 5 থেকে 50টি পাখি একসাথে থাকে। এরা ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এদের ডিম সব থেকে বড় হয়। 35 থেকে 45 দিন ডিমে তা দিতে সময় লাগে এদের। এখানে দেখতে পাচ্ছেন জেব্রা রয়েছে, আর এদিকে রয়েছে দুটো জেব্রা, আর এদিকে আরো একটা জেব্রা রয়েছে। টোটাল আমি আপাতত এখানে 3টে জেব্রা দেখতে পাচ্ছি। এগুলো আফ্রিকা দক্ষিণ সাহারায় বিশেষ করে পাওয়া যায়, দলে দলে থাকে। প্রতিটি জেব্রার গায়ে যে আমরা কালো কালো সাদা ডোরাকাটা দাগ দেখতে পাই, সেগুলো কিন্তু পরস্পর একে অপরের থেকে কিন্তু আলাদা। আর এই জেব্রাগুলো কিন্তু এখন বর্তমানে রেড লিস্টেড রয়েছে, অর্থাৎ প্রায় বিপন্ন প্রাণী। এখন বর্তমানে এদেরকে সংরক্ষণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হিমালয়ের কালো ভাল্লুক, কেমন ভাবে তাকিয়ে আছে দেখুন। এদিকে আরো একটা রয়েছে, আর এর তো মুখটা টোটালি দেখাই যাচ্ছে না, এখানে এত চুল রয়েছে, মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা সুবিশাল প্যাঁচার ছবি দেওয়া রয়েছে। এটা মূলত নকটার্নাল হাউস, অর্থাৎ এখানে যে নিশাচর প্রাণী যেগুলো হয়, নিশাচর প্রাণীদের হাউস এটা। ধরুন আমি এখন ভিতরে যাবো, যে নিশাচর প্রাণী এখানে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ভিতরটা কিন্তু একদম অন্ধকার দেখতে পাচ্ছেন এখানে, কারণ যেহেতু রাত্রে যে নিশাচর প্রাণীগুলো হয় তাদের বাসস্থান এগুলো আর্টিফিশিয়াল তাদের বাসস্থান করে রেখেছে, তাই ভিতরটা তো অবশ্যই অন্ধকার হবে। এখানে সজারু রয়েছে এবং সেই সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এগুলো একবার পড়ে নিতে পারেন। আর ভিতরে দেখতে পাচ্ছেন সজারু রয়েছে, যেগুলো মূলত নিশাচর প্রাণী। এখানে দেখতে পাচ্ছেন লজ্জাবতী বানর, আর লজ্জাবতীকে তার কারণ দেখো, এত বড় গাছ করে দেওয়া রয়েছে আর ওই উপরে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই জন্য এর নাম হচ্ছে লজ্জাবতী বানর। লজ্জা পেয়ে দেখতে পাচ্ছেন কত উপরে গিয়ে বসে রয়েছে। রয়েছে বন রুই, দেখতে পাচ্ছেন এই রয়েছে বন রুই, আর ভিতরে ওই যে কক্ষটা করা রয়েছে ওখানে বসে রয়েছে বন রুই। আমি নিশাচর প্রাণীর বাসস্থান থেকে বেরিয়ে এলাম, এখন চলুন আরো একটু সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো। ভাই তোমার নাম কি? সমীর। সামির? হ্যাঁ। তা ভাইয়ের নাম হচ্ছে সামির। এই আমাকে বলছিল যে আমার ভিডিও দেখেছে, আমার এসে জিজ্ঞেস করছিল যে তুমি ভিডিও বানাও, আমি তোমার ভিডিও দেখেছি। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সবাই, আপনারাও চাইলে এরকম ভাবে একদিন এসে এই শীতকালের বিকালে চিড়িয়াখানাটা উপভোগ করতে পারেন। কখন এসছেন? আমরা এসেছি দুটো সময়। কোথা থেকে এসছেন? আমরা বেড়াতে থেকে। দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এরকম একটা শীতকালের বিকাল, আর সামনে এই 2026 আসছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিন। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এনজয়। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রচুর প্রচুর ভিড়, তাও বলবো যদি বন্ধু অথবা প্রিয় মানুষ বা পরিবারের সঙ্গে একটা বেলা এখানে কাটাতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানায়। আজকের শেষ, অর্থাৎ আমি এখন শিম্পাঞ্জি দেখতে যাচ্ছি। আপনারা যদি ভিতরে এন্ট্রি করে লেফট সাইড থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনারা প্রথম শিম্পাঞ্জি দেখতে পাবেন। আমি যেহেতু রাইট সাইড থেকে যাত্রা শুরু করেছিলাম, তাই আমি শেষে দেখছি শিম্পাঞ্জি। চলুন এখন শিম্পাঞ্জিটা দেখি। আমি এখানে ছোট সাইজের একটা শিম্পাঞ্জি রয়েছে। আমি যখন ছোটবেলা এসেছিলাম তখন কিন্তু একটা শিম্পাঞ্জি ছিল, অনেক বড় সাইজের শিম্পাঞ্জি। আর এটা দেখতে পাচ্ছেন এখানে একটা শিম্পাঞ্জি রয়েছে। দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে খুব একটা বড় সাইজের নয়, তা কাছে আসছে এলে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কতটা বড়। কিন্তু না, যত কাছে আসছে দেখে মনে হচ্ছে কিন্তু বড়। দেখতে পাচ্ছেন এই রয়েছে শিম্পাঞ্জি, দোদুল্যমান গতিতে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি যখন ছোটবেলা দেখেছিলাম তখন কিন্তু অনেক বড় সাইজের দেখেছিলাম শিম্পাঞ্জিটা। ওয়াও, দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসছে। এবার এখানেও একটু খেলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে উপরে উঠেছে। এখানে দেখুন, এখানে সবাই গ্রুপে কি সুন্দর রিলস বানাচ্ছে দেখুন। হয়ে এসেছে, আর আমি ওই দিক থেকে এন্ট্রি করেছিলাম, আর সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে এই দিক থেকে এখন বেরিয়ে যাব। এই হচ্ছে এক্সিট গেট। আমি 2:30টার দিকে প্রবেশ করেছিলাম, আর এখন 4:25 বাজে, অর্থাৎ প্রায় আমার সময় লেগেছে 2 ঘন্টা। তা আশা করছি আপনাদের আরও বেশি সময় লাগবে, কারণ আমি ননস্টপ ভাবে হেঁটেছি এবং সব কিছু কভার করেছি। তাহলে বন্ধুরা, আমি চিড়িয়াখানাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষে আরও একবার বলে রাখি, চিড়িয়াখানা বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। আর এর টিকিট প্রাইস রয়েছে বড়দের জন্য 50 টাকা এবং 5 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম কোশ্চেন থাকে এই চিড়িয়াখানা সম্পর্কে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে এইভাবে ঘুরতে থাকবেন।